হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আবির আর অর্ক বসে আছে একসাথে। অর্কের চেহারাতে ভয় আর আতঙ্কের ছাপ। ছোট ধাপ ফেলে পিটি পিটি পায়ে এগিয়ে আসে আবিরের দিকে। অর্কের চেহারাখানায় বড্ড কৌতূহল জেগেছে। আবিরের সামনে এসে ফিসফিস গলায় বলে, স্যার, এই বাংলোতে কেউ আছে? আমার রুমে এসেছিল। আমার রুমে কদম ফুল রেখে যায়। আবির এখনো বলেনি অ্যাক্সিডেন্টের কথা, তবে অর্কের কথা শুনে আবির মুচকি হাসলো। আবিরের হাসি দেখে অর্ক আরও চিন্তায় পড়ে গেছে। আবির বলে, একটা কথা জানিস তো, কি কথা স্যার? যে উপকার করে তাকে সবাই সামনে থেকে না করলেও পেছন থেকে সাহায্য করে থাকে। কিন্তু আমার কথার সাথে আপনার এই কথার মানে কি স্যার? তুই যেমন উপকার করছিস লাহিরের মিথ্যাকে নষ্ট করতে, পাইলের খুনিকে শাস্তির জন্য কাজ করছিস না, সেই জন্য তোকে উপকার করলো সেই সে। কে এসে স্যার? তোর উত্তর ধাঁধাতে আছে। বলতো, চারপাশে হাজার হাজার বিল্ডিং বাড়িঘর, তোর কিছুই নেই। তুই চিন্তা করলেই কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবি। সব বাসাতে তুই চাইলেই ভাড়া নিতে পারবি, কিন্তু এমন কোন বাসা আছে যেটা তুই ভাড়া নিতে পারবি না? হ্যাঁ, কি বলেন স্যার? আপনি আমার মাথা ঘুরিয়ে দেন কেন? যা ভাব, তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। অর্ক ঘুরে চলে যেতে থাকে। আবির টেবিলের দিকে তাকায়। একটা ওড়না আর নুপুর পরে আছে। আবির অর্ককে ডাক দেয়। অর্ক আবার আসলো আবিরের কাছে। টেবিলে ওড়না আর নুপুর কেন? স্যার, আজকে আমি যখন লাহিড়ির বাড়িতে ঢুকতে যাব তখনই দেখতে পাই কে যেন আড়াল থেকে আমাকে ফলো করছে। তাই আমি তাকে ধরতে গিয়েছিলাম। তার গা থেকে ওড়না পড়ে যায়, নিয়ে এসেছি। একইভাবে নুপুরটাও পড়ে গিয়েছিল। আবির কাছে যায় সেগুলোর। সে ওড়নাটা হাতে নিয়ে নাকের কাছে নিয়ে আসলো। কয়েক সেকেন্ড নাকের সামনে ধরে বলল, অরণির গায়ে এই ধরনের বডি স্প্রে ছিল না। এই ওড়না অরণির নয়। মেয়েটা খুব নিজের দেহের প্রতি সচেতন, কারণ এই পারফিউমটা অনেক সফট আর দীর্ঘস্থায়ী, সাথে বেশ দামি একটি পারফিউম। অর্ক ওড়নাটা নাকের কাছে নেয়। বেশ কিছু সময় পর ওড়নাখানা নাকের থেকে সরিয়ে পড়ে। আমি যেন এটা কোথায় শুকেছি, নাকে এসেছিল, কিন্তু কোথায়? আর পারফিউমটার নাম কি? আবির চেয়ারে বসলো। কিউট ঘোরাতে ঘোরাতে বলে, জেসমিন ফুলের গন্ধ, তাই না? এটার নাম খুব সম্ভবত সিমনেল। এই পারফিউমটা 4 ধরনের সাদা ফুলের সমন্বয়ে তৈরি হয়, তবে জেসমিন ফুলের পরিমাণ সবচাইতে বেশি থাকে। জেসমিন ফুল যারা ভালোবাসে তাদের জন্য এই পারফিউমটি একদম পারফেক্ট, কারণ এতে জেসমিনের আধিক্য বেশি। এর সুবাস করা নয়, বরং বেশ সফট এবং দীর্ঘস্থায়ী। 50 এবং 100 ml বোতলের মূল্য হতে পারে 15 বা 17,000 টাকার মধ্যে। বেশ দামি একটি পারফিউম। এখন প্রশ্ন হলো, এই কেসের সাথে জড়িত মেয়ে আছে কেবল অরণি আর পায়েল। পায়েল তো মারা গিয়েছে, তার প্রমাণ ফরেন্সিক রিপোর্ট আর মাস্টার মশাইয়ের জবানবন্দি। অরণি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পড়াশোনা ছাড়া নিজের প্রতি তেমন গোছালো নয়। আর যারা এই ধরনের পারফিউম ব্যবহার করে তারা অনেকটা শৌখিন নারী, বলা যায় যে বড়লোক ঘরের মেয়ে। তবে কি মেয়েটা সে? সোনর্ক 1 সপ্তাহ প্রায় শেষ। আমাদের অপেক্ষা শুধু সেই রডের ফরেন্সিক রিপোর্ট আর অয়নের ফাইল খুঁজে বের করা। কিন্তু কেসটা এখন অনেকটা জটিল মনে হচ্ছে, আবার সহজে বলতে পারিস। রহস্যের জট আমরা খুলতে চলেছি, তুই সাবধানে থাকিস, তোর কিন্তু বিপদ। কিরে, তুই হাত কেটেছিস কবে? আবির কথাগুলো বলে অর্কের হাতের দিকে তাকায়। অর্ক আবিরের দিকে হাত বাড়িয়ে বলে, স্যার, কেটেছে আজকে দুপুরে। আবির কাটা স্থানে তাকিয়ে বলে, এইটা তো মনে হচ্ছে 3 দিন আগের কাটা। না, তবে বললাম না কেউ আছে। আমার জ্বর এসেছিল, আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল কে। উঠে দেখি একদম সুস্থ আমি। ও বুঝেছি, যা খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আর হ্যাঁ, ওড়না আর নূপুর আমার কাছে থাকুক। অর্ক চলে যায় রুম থেকে। আবির পায়চারি করছে। সে অনেকটা কেসটাকে ইজি করে ফেলেছে। এবারের শুনানিটাকেই শেষ শুনানি করতে হবে। লাহিড়ী স্যার, উকিল সাহেব এতক্ষণে মনে হয় উপরে চলে গেছে। ভগবান তাকে এখন স্বর্গে পাঠাচ্ছে। হরিদা
হরিদাসের কথা শুনে লাহিড়ী ঘুরে তাকায়। লাহিড়ীর বিশ্বাস হচ্ছে না হরিদাস কাজটা করেছে, তবু ভরসা সে করতেই পারে, কারণ নিজে এখন কিছুই করতে পারবে না। লাহিড়ী সব করতে পারতো যদি না উকিল অন্য কেউ হতো, কিন্তু এখানে আবির এসেছে, আর আবির এখন কেসটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে লাহিড়ী কোনো কিছু করতে গেলেই উপর পর্যন্ত খবর চলে যাবে, আর তখন জমিটা ওর হারাতে হবে। লাহিড়ী হরিদাসকে 1,00,000 টাকার বান্ডেল দিয়ে বলে, গাড়ির ব্রেক নষ্ট করার পরে যদি উকিল বেঁচে যায় তাহলে তোদের সবকটাকে আমি জবাই করব, বুঝেছিস? আমি এখন জজ প্রতাপের কাছে যাচ্ছি। এই প্রতাপ হলো শেষ গুটি। লাহিড়ী গাড়ি নিয়ে বের হয়ে যায়। প্রতাপ বারান্দায় দাঁড়িয়ে ওর ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। লাহিড়ী প্রতাপের কাছে আসলো। প্রতাপ সিং বসে আছে, সামনে লাহিড়ী, লাহিড়ীর সাথে আরো 2 জন গার্ড। লাহিড়ী বাবু হঠাৎ এখানে কেন? জজ সাহেব, আপনাকে এখানে কে এনেছে জানেন? আমার একটা কেস চলছিল, হঠাৎ সেখান থেকে তুলে এনে আমার এখানে পাঠানো হয়েছে। নিশ্চয়ই উপর থেকে ঠিক করা হয়েছিল। আপনাকে এখানে আমি এনেছি, এমএলএ সাহেবের দ্বারা আমি এখানে আনার ব্যবস্থা করছি আপনাকে। কিন্তু কেন? কারণ উকিল তপন আমার লোক, ওই আবিরকে দমানো যাচ্ছিল না, সেজন্য জজটাকে পাল্টিয়ে ফেলেছি। বাহ, তা ব্যাগে কি এনেছেন? ব্যাগে আপনার জন্য একটা মিষ্টিমুখ করানোর জন্য 20 লাখ টাকা এনেছি, সবটাই আপনার। আদালতে যা হোক, রায় যেন হবে আমার পক্ষে। কিন্তু আবির কি ছেড়ে দেবে? আবির যতক্ষণ না সত্য অবধি পৌঁছচ্ছে ততক্ষণ অবধি সে থামবে না। তাই কোনো জজ যতই কেসটা ক্লোজ করতে চায় না কেন, আবির বারবার রিঅ্যাপেন করবে। আবিরকে রাস্তা থেকে সরাতে পারলে না। আমার লোকেরা বলেছে আবির তার গাড়ি চালিয়ে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমার বিশ্বাস হয়নি, তাই আপনার কাছে এসেছি। লাহিড়ী টাকা লাগবে না, আপনার উকিলকে বলুন যেন সাক্ষী মজবুত করতে, মাস্টার যেন আপনার পক্ষে সাক্ষী দেয়, আবির যেন তার পক্ষে কোনো প্রকার সাক্ষী না প্রমাণ খুঁজে না পায়। ঠিক আছে, আমি মাস্টারকে রাজি করাচ্ছি। লাহিড়ী টাকার ব্যাগ রেখে সেখান থেকে বেরিয়ে আসে। মাস্টারকে ব্যবস্থা করতে হবে। 2 দিন পর লোহার রডের ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে আবিরের কাছে। আবির পেপারটা হাতে নিয়ে দেখতে থাকে। লাহিড়ী, নরেন্দ্র, কৈশাল, চতুর্থ ব্যক্তির হাতের ছাপ পাওয়া গেছে, কিন্তু কে এই চতুর্থ ব্যক্তি? আবির কেসের সাথে জড়িত সবার নাম বোর্ডে লিখলো, মাস্টার, তাহিদা, অরণি, লাহিড়ী, হরিদাস, আরও অনেকে, কিন্তু রিপোর্টে আসা চতুর্থ ব্যক্তির নাম কোথাও পাচ্ছে না। তবে কে সে? কৈলাসকে সে মেরেছে নাকি অন্য কিছু? আবির কিউব ঘোরাতে থাকে। ফরেন্সিক এক্সপার্ট রাজকে কল দেয় আবির। হ্যালো উকিল সাহেব, কি সমস্যা? হঠাৎ ফোন করলে যে তুমি? কিছু মনে করবেন না রাজ সাহেব, একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। রিপোর্টে কি কোনো ভুল হয়েছে? মানে বলতে চাচ্ছি, এখানে একটা নাম অতিরিক্ত এসেছে, যেই নামটা এই কেসের সাথে জড়িত নয়, বা এই নামের কাউকে খুঁজে পাচ্ছি না। রিপোর্টে কি ভুল করে নামটা পড়েছে? কি বলো তুমি? 10 বছর ধরে আমি এই লাইনে আছি, কোনো রেকর্ড নেই আমার, ভুল হবে। আমি জানি, তবে এবার ভুল করতে হবে মিস্টার রাজ। মানে? দেখুন রাজ, মাঝে মাঝে সত্যকে বের করতে মিথ্যে বলতে হয়, না হলে সত্যের জয় হয় না। মিথ্যা আর সত্য একে অপরের সাথে জড়িত। বুঝতে পেরেছি। কি করতে হবে বলো? নামটা মুছে দিতে হবে, আর যখন আদালতে ডাকা হবে আমার ইশারা ছাড়া নামটা প্রকাশ করা যাবে না। ঠিক আছে আবির। আবির ফোন কেটে দেয়। নামটা কে? তাকে খুঁজে বের করতে হবে। আবির বেরিয়ে যায়। আবিরের গাড়িটা সেদিনের অ্যাক্সিডেন্টে তেমন কিছুই হয়নি। আবির সেদিনের পর আজকে বের হলো। অর্ককে ফোন করে আবির। অর্ক, তুই মাস্টারের বাড়িতে যা, মাস্টারের পরিবার কে কে আছে সবার নামের লিস্ট নিয়ে আসবি, আর মাসুম সিয়ামকে বল এই কেসের সাথে জড়িত প্রতিটা মানুষের নামের লিস্ট বের করতে। অর্ক চলে যায় সেখানে। আবির গাড়ি নিয়ে সোজা লাহিড়ীর বাড়িতে আসে। লাহিড়ীর বাড়িতে হইচই পড়ে যায়, কারণ উকিল এসেছে তাদের বাড়ি। হরিদাস ভয় পায়, কারণ আবিরের অ্যাক্সিডেন্ট সব কিছু হরিদাসই করেছে। তাহলে আবির বেঁচে আছে কিভাবে?
আবির এসে সোফাতে বসলো। উকিল আপনি এখানে? দেখা করতে আসলাম লাহিড়ী বাবু। আরে আদালত, কেস, জমি, সোনা পাচার এইসব তো চলবে, ওগুলো নিয়ে অনেকটা বোরিং হচ্ছিলাম, তাই গল্প করতে চলে এসেছে। কিন্তু আপনি বেঁচে? হ্যাঁ, বেঁচে কেন থাকবো না। কেন এসেছেন এখানে? লাহিড়ী সাহেব, উত্তেজিত হবেন না, বলেই তো দিলাম গল্প করতে এসেছে। কেমন হয় যদি এই সময়ে আপনি আমাকে কাগজ দিলেন অনেকগুলো, সেগুলো নিয়ে আমি কেস থেকে... আরে আপনাকে কী সব বুঝিয়ে বলতে হবে লাহিড়ী সাহেব, আপনি তো দেখি কিছুই বোঝেন না। আমি বুঝতে পেরেছি উকিল, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না আপনি ঘুষ নেবেন। সেদিন তো কত বড় বড় ডায়লগ দিলেন, আদালতে কত কিছু করলেন, এখন বলছেন টাকা চাই। আপনারা সরকারের কুত্তারা কখন যে ঘেউ ঘেউ করে ওঠে বোঝা যায় না। আসলে কি বলুন তো লাহিড়ী সাহেব, নোটগুলো একটা নেশার মতো, যে পায় সেই তো বোঝে, তাই না? আপনি হলেন পেশার লোক, আপনার জন্য 50 খুশি হয়ে দেব। 50 মাত্র? আমি কিন্তু জানি লাহিড়ী সাহেব, জমির নিচে কয়লার খনি আছে, আর একটু যদি খোঁজ নিই আপনি মন্ত্রী সাহেবের মাধ্যমে বিদেশ থেকে পাঠিয়ে নিয়ে কয়লা বিক্রি করার সব রকম প্ল্যানিং রেডি করেছেন, তার সামনে আনতে পারবো। আরে বাহ, ভাল লাগছে উকিল, আপনি আসলেই জেনিয়াস। আপনার প্রতি আরো খুশি আমি। বুদ্ধিমান লোক আমার অনেক ভালো লাগে। 1 কোটি আপনার। না, 1.5 কোটি দিতে হবে। আরে উকিল, আপনি তো অনেক চালু। একটু বুদ্ধি না থাকলে কি বড় লোক হওয়া যায়? ওই হরি, যা স্যারের জন্য ব্যাগ রেডি কর। উকিল গেলে জমিতে ফ্যাক্টরি শুরু হবে এবার, আর কোনো প্যারা নেই। হ্যাঁ, ওরা যাক, আমরা একটু আড্ডা দিতে থাকি। দুজনে কথা বলছে। আবির যে কি গেম শুরু করতে যাচ্ছে সেটা লাহিড়ী জানে না, কিন্তু অর্ক মাস্টারের বাড়িতে এসেছে। মাস্টারের আত্মীয় স্বজন যা যা ছিল সবারই নাম লিখে নিল। 30 জনের মতো নাম পেয়েছে। অর্ক যখন চলে আসবে তখনই অরণি ডাক দেয় অর্ককে। আপনি না উকিল সাহেবের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আপনি আরনি, তাই তো? হ্যাঁ, উনি এলেন না যে? আসলে উনি লাহিড়ীর বাড়িতে গিয়েছে। কি? এখানে কেন? লাহিড়ী উকিলকে মেরে ফেলবে? না, সেটা করতে পারবে না লাহিড়ী। আবির স্যার একটু অন্যরকমই। হুম, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু উনি এসব নাম দিয়ে কি করবে? জানি না। আচ্ছা, একটা উত্তর দিন তো, এমন কোন বাসা আছে যেখানে আপনার টাকা ক্ষমতা থাকা সত্ত্বেও কিনে বা ভাড়া নিয়ে থাকতে পারবেন না? হ্যাঁ, কি বলেন? আপনারও কি উকিল সাহেবের মতো মাথা খারাপ হয়ে গেছে? থাক, বাদ দেন, উত্তরটা পরে দিলেও হবে। অর্ক সেখান থেকে চলে যায়। মাসুম, সিয়াম ওরা দুজন মিলে কৈলাস ও পায়েলের পরিবারের আর কে কে ছিল সেসবের নাম কালেক্ট করতে থাকে। ওদিকে আবির আর লাহিড়ী বসে চা খাচ্ছে। হরিদাস টাকার ব্যাগ এনে দাঁড়ালো সামনে। উকিল বাবু, আপনার ডিমান্ডের টাকা চলে এসেছে। এবার আমার কাজ, কিন্তু লাহিড়ী সাহেব, কাজটা এখনও আপনারও আছে। কি কাজ? হরিদাসকে পাঠান মাস্টারের বাড়ি। মাস্টারকে হুমকি দিতে বলুন যেন সে এইবারের শুনানিতে আপনার পক্ষে সাক্ষী দেয়। আমি তাকে থামাবো না, বরং সে তার মতো করে বয়ান দেয়। আপনার বাঁচা মরা ওর উপর নির্ভর করছে। দেখেছিস, বুদ্ধিমান লোকেদের সাথে চললে কাউকে খুন করা লাগে না। হ্যাঁ হরিবাবু, আপনার হাত সেরেছে? ও এখনও তো দেখি চোখ লাল, ঘুম ঘুম ভাব, দুর্বলতা যায়নি? উকিল সাহেব, আপনি অনেক বুদ্ধিমান। লাহিড়ী সাহেব, আমি গেলাম মাস্টারকে বলতে। হরিদাস চলে যায়। আবির চা শেষ করে, তারপর বলে, লাহিড়ী বাবু, পার্টি দিবেন না? কেস তো জিতে যাবেন। যদিও আপনার পরিবারের তেমন কোনো লোকই নেই, আপনার আনন্দ কেবল নিরামিষই কাটে, তাই না? লাহিড়ী চায় শেষ চুমুক দিয়ে বলে, কি যে বলেন না, বুদ্ধিমান লোক দুটো জায়গাতে সব সময় রাখতে হয়। ছেলে, 1 হলো পরিবার, 2 হলো বিজনেস। আপনার পরিবারে আমি, আমার স্ত্রী, বাচ্চা ছেলে আর আমার বোন আছে। আবির উঠে দাঁড়ায়, তারপর বলে, চলে তো যাব শুনানির পর, আপনার পরিবারের কাউকে তো দেখলাম না, সবার সাথে একটু দেখা করি। ও, এই ব্যাপার। আচ্ছা, তিতলি, রাকেশ, পৃথা, কই তোমরা? এদিকে আসো, তোমাদের সাথে একজন দেখা করতে চাই। লাহিড়ীর ডাকে উপরতলা থেকে 3 জন নামলো। রাকেশ হলো লাহিড়ীর ছেলে, তিতলি হলো লাহিড়ীর বউ, আর প্রথা লাহিড়ীর বোন। আবির সবার দিকে তাকায়। আবিরকে দেখে সবাই বলে, নমস্কার। আদাব, আমি উকিল লাহিড়ী সাহেবের বন্ধু হই। আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আজকে যাই, হয়তো আর দেখা নাও হতে পারে। যাই লাহিড়ী বাবু। আর শোনেন, ব্যাগে এত কাগজ আপনি বরং পরে শুনানি শেষে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে উকিল বাবু, তবে পার্টিতে আসতে ভুলবেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর।
আবির বসা থেকে উঠে দাঁড়িয়ে চলে আসতে যাবে, ঠিক তখনই আবিরের নজর চলে যায় লাহিড়ির পেছনে দেয়ালে একটি লাহিড়ির বড় পোর্ট্রেট ছবির দিকে। আবির থামলো। দেয়ালে ছবিটার দিকে আবির তাকিয়ে থাকে কিছু সময়। লাহিড়ি বলল, আবার কি হলো উকিল সাহেব? না কিছু না, আপনাকে ধন্যবাদ। কেন? ওই যে কখনো কখনো আমরা যা দেখতে পাই তা সঠিক নয়, আবার যা দেখি না সেটাই সঠিক হয়ে যায়। আবার কখনো যেটা চোখের সামনে থাকে সেটাকে খোঁজার সময় পাওয়া যায় না, কিন্তু পাবার সময় মনেই হবে এটা খুবই সহজ জায়গাতেই ছিল। সেই জন্য ধন্যবাদ। আপনি একটা পাগল। আবির আর কোনো কথা বলল না। সে দ্রুত লাহিড়ির বাড়ি থেকে বের হয়। সময় নষ্ট করা যাবে না, আগামীকাল শুনানি। আর আবির চায় এটাই হবে শেষ শুনানি এই কেসের। আবির অর্ককে ডাকে। দুজনে রাস্তা থেকে একসাথে হয়ে সোজা মাস্টারের বাড়িতে আসে। হরিদাসেরা ততক্ষণে চলে যায় মাস্টারকে হুমকি দিয়ে। মাস্টার রাজি হয়েছে লাহিড়ির পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। মাস্টারকে তুলে নিয়ে গেছে হরিদাস। সে সময় আবির এসেছে অরণিদের বাড়ি। আবিরকে দেখেই অরণি এগিয়ে আসে, কাঁদতে কাঁদতে বলে, ওরা আমার বাবাকে তুলে নিয়ে গেছে। ভয় নেই, ওরা আপনার বাবাকে কিছুই করবে না, ঠিকভাবেই থাকবেন উনি। আমি তাকে তুলে নিয়ে যেতে বলেছি। কি মানে? কারণ ছাড়া কাজ আমি করি না। তিনি এখানে থাকলেই সমস্যা, সেই জন্য লাহিড়ির কাছে পাঠিয়েছে। এখন সরুন সামনে থেকে, আমাকে অয়নের ঘরে যেতে হবে। আবির আর অর্ক সোজা অয়নের ঘরে আসলো। আবির এসে সোজা দেয়ালে টাঙানো টিভিটা নামালো। তারপর অরণিকে বলে, হাতুড়ি নিয়ে আসেন। অরণি হাতুড়ি এনে দেয়। আবির অর্ককে বলে, যেটাকে আমরা কঠিন মনে করি সেটা আদৌ কঠিন কিছু নয়। সমস্যা তৈরি হলে সমাধান নিয়ে না ভেবে বরং সমস্যাটা কেন হয়েছে সেটা নিয়ে বেশি ভাবা দরকার। আমি সমাধান খুঁজছিলাম, পাইনি, সমস্যা নিয়ে ভাবলাম, পেয়ে গেলাম। দেয়ালের দিকে তাকাও সবাই। দেয়ালে যেখানে টিভি রাখা ছিল সেই দেয়ালের রংটা অন্য দেয়ালের তুলনায় নতুন মনে হচ্ছে কিনা? সবাই বলে। হ্যাঁ। আবির বলে, অন্য দেয়ালে দেখো রঙগুলো কিছুটা উঠে উঠে যাচ্ছে। আমি যেদিন টিভিটা নামাই সাথে অন্য দেয়াল থেকে টানানো ছবিগুলো যখন নামাই তখন ছবির পেছনে থাকা দেয়ালের রঙগুলো উঠছিল, কিন্তু টিভির পেছনের রং ওঠা ছিল না। তার মানে কি জানো? সবাই মাথা নাড়িয়ে না বলে। আবির মুচকি হেসে বলে, মানে হলো কম। আবির কথাটা বলে টিভির পেছনে দেয়ালে জোরে একটি বাড়ি দেয় হাতুড়ি দিয়ে। তখনই সেটা ভেঙে যায়। আর ভাঙতেই সেখান থেকে ফাইলটা পড়ল নিচে। দেয়াল ফাঁকা হয়ে আছে। তার মানে অয়নও ইট সরিয়ে সেখানে ফাইল রাখে। তারপর দেয়ালের রঙের সাথে রং টেনে দেয়, যাতে লাহিড়ির লোকেরা সব খুঁজলেও এটা যেন চোখে না পড়ে। আবির হাতুড়িটা অরণির কাছে দিয়ে ফাইলটা হাতে নিল। আবির অরণির দিকে তাকিয়ে বলে, পেয়ে গেলাম ফাইলটা, এবার লাহিড়িকে কেউ বাঁচাতে পারবে না। অবশেষে আমরা ফাইলটা পেলাম। কি আছে এখানে স্যার? সেটা না হয় আদালতে বলবো, কিন্তু তার আগে মাসুমদের কল কর। অয়নের লাশের যে ফরেন্সিক রিপোর্ট করেছিল তাকে তুলে নিয়ে যেতে বল, রাজের কাছে নিয়ে যেতে বল। অয়নের রিপোর্ট সাবমিট করার আগে অয়ন যে সুইসাইড করেনি বরং তাকে খুন করা হয়েছিল সেটার রিপোর্ট আগে জমা দিতে হবে। না হলে এই ফাইলের তথ্য আদালত গ্রহণ করলেও প্রতাপ সিং তার ক্ষমতা বলে এটা ক্যান্সেল করে দিবে। হাতে সময় নেই, জলদি কর। অর্ক চলে যায়। আবির ফাইলটা ব্যাগে ঢুকিয়ে বের হতে যাবে, এমন সময় অরণির ডাক দেয় আবিরকে। তাহিদা বেগমও অনেক খুশি, তার ছেলের খুনের বিচার হবে এবার। শুনলেন? শুনছি। আপনি মানুষটা অন্যরকম, জানেন? হ্যাঁ পাগল, কিন্তু কেউ ভালোবাসে না। কেন? কেন বাসে না? জানি না, এখনও কারোর সাথে হাত ধরে হাঁটা বাকি, কারোর সাথে বৃষ্টি বিলাস করা বাকি, কারোর সাথে রিক্সাতে ঘোরা বাকি। বড্ড একা আমি। যদি বলি সেই কেউটা আমি হতে চাই? হতেই পারেন, কিন্তু আপনার বাবা জজ সাহেব যদি আমাদের প্রেমের অর্ডার করে রায় জানিয়ে দেয় এটা অসম্ভব, তখন কি হবে? তখন আমি বলবো, আই অবজেক্ট ইওর অনার। দুই পক্ষের মনে যে প্রেম জন্মেছে তা আপনার রায় দমাতে পারবে না। তখন আমি ডিফেন্স কাউন্সিল সহমত পোষণ করব। আর আমি সাক্ষী হিসাবে বলবো আমি রাজি। ঘুরে তাকায় ওরা দুজন।
তাহিদা বেগম দাঁড়িয়ে আছে। দুজন দেখে লজ্জা পায়। আবির তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আবির বুঝতে পারে শীত শীত পরিবেশে হঠাৎ কেন বৃষ্টি শুরু হয়ে গেছে। রামচরণ এসে সবাইকে বাইরে যেতে বারণ করেছে। লাহিড়ী কল করেছিল পার্টিতে যাবার জন্য, আবির যায়নি। ওইদিকে রাত পার্টি চলছিল আর এইদিকে আবির একটা একটা করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে। আবিরের কাছে সব কিছুর পেপারস চলে এসেছে, শুধু এবার সময়ের অপেক্ষা। সবাইকে চুপ করিয়ে দেবার জন্য আবির রেডি। রাত 2টা বাজে। আবির রুমে পায়চারি করছে, ঘুমাবে ভাবছিল, কিন্তু মনটা কেমন আনচান আনচান করছে। আবির দরজা খুলে বাইরে আসে। অর্ক ঘুমিয়ে পড়েছে। আবির সোজা এসে বসলো কুয়োর দেয়ালের উপরে। বৃষ্টি হচ্ছে। হঠাৎ আবির অনুভব করে তার পাশে কে যেন এসেছে। আবির জানে কে এসেছে, কারণ ফুলের গন্ধ তীব্র হচ্ছে। পায়েল দেবী এসেছেন আপনি? আমার মনে হয় আপনার মুক্তির সময় এসেছে। আপনাদের ধর্মে আপনাদেরকে ভূত বলে হয়তো, তারা ফিরেও আসে প্রতিশোধ নিতে, কিন্তু আমাদের ধর্মে মানুষ মারা গেলে সে কখনো ফিরে আসে না, বরং সেই আত্মার রূপ নিয়ে আসে কোনো দুষ্ট শয়তান জিন। আপনি আসলে আদৌ কে জানি না। কখনো কখনো কোনো জিনিসের ব্যাখ্যা হয় না, কোনো লজিক দাঁড় করানো যায় না, তাই আপনাকে দেখেই বুঝেছি আমার আপনার উপস্থিতি, আপনার ফিরে আসা, এসব নিয়ে কোনো লজিক দেখার প্রয়োজন মনে করিনি। আমি এখানে এসেছিলাম সত্যকে উদ্ঘাটন করতে, আর সেটাই করতে চলেছে। বাঁচে মরা একমাত্র উপরওয়ালার কাছে। কারো মৃত্যু খুনের জন্য হয়, কেউ বা পরে ঘুমের মধ্যে। সব কিছু মিলিয়ে আমাদের রয়েছে আখেরাতের জীবন। আমি জানি না মৃত্যুর পর কী হবে, তবে এতটুকু জানি কেউ অন্যায় করলে উপরওয়ালা কাউকে ছাড় দিবে না। বেঁচে থাকাকালীন মানুষ তার বিবেক দিয়ে কাজ করবে, তাই উপরওয়ালা মানুষকে জ্ঞান দান করেছে, কিন্তু পাকড়াও করবে না। মরার পরেই সৃষ্টিকর্তা তাকে পাকড়াও করবে, তখন কেউ আর পালাতে পারবে না। আপনার মৃত্যু আমি রিপোর্ট থেকে জেনেছি কিভাবে হয়েছিল। জ্ঞান হারিয়ে যা দেখেছিলাম সেটা রিপোর্ট অনুসারে সত্য। আদালত ধর্মের বাণীকেও বিশ্বাস করে না। আদালত বিশ্বাস করে কেবল সাক্ষ্য আর প্রমাণ। আদালতে কেবল কোরআন, গীতা আর বাইবেল রাখা হয়েছে যেন মানুষ সেটার উপর বিশ্বাস রেখে সত্য কথা বলে, কিন্তু আদালত ধর্মের কথা কেউ বিশ্বাস করে না। চিন্তা নেই পায়েল দেবী, লাহিড়ীর তো শেষ, হাঁপিয়ে গেছে অনেকটা। আমি জানি কে বা কারা আপনাদেরকে খুন করে জমি হাতিয়ে নিতে চেয়েছেন। এবার শুধু আদালতে সেইগুলো পেশ করা, আপনারা মুক্তি হয়ে যাবে, আর কাউকে মারবেন না। বাংলোটা অনেক সুন্দর, আমি বারবার আসবো এখানে বেড়াতে। আবির কথাগুলো বলে থামলো। হঠাৎ করে বৃষ্টির পরিমাণ কমে আসে। আবির দেখতে পায় পাশে আজকে অনেকগুলো কদম ফুল রাখা। আবির সেগুলো দেখে মুচকি হাসলো। আবির ধন্যবাদ দিতে যাবে, তখনই ফিস ফিস আওয়াজে শুনতে পায়, ধন্যবাদ উকিল সাহেব, আমি মুক্তি পেলে প্রমাণ পেয়ে যাবেন। আপনার সহযোগী আমার খুনের অস্ত্র খুঁজতে উপকার করেছিল, সেজন্য আমিও তাকে উপকার করি। আপনার সেই ধাঁধার উত্তর হলো ভালোবাসা। ভালোবাসাকে কখনো ভাড়া নিতে কিনে নিতে পারে না, প্রতিদান দিতে হয় এটার জন্য। এরপর শব্দটা মিলিয়ে যায় হাওয়াতে। আবির ফুলগুলো হাতে নেয়, সেগুলো নিয়ে রুমে চলে আসে। সকালেই কেসের শুনানি, দেখা যাক কালকে কি হতে চলেছে। আবির আর অর্ক রুম থেকে বের হয়েছে, তখনই রামচরণের সাথে হরিদাস এসেছে টাকার ব্যাগ নিয়ে। উকিল সাহেব, স্যার আপনার জন্য উপহার পাঠিয়েছে। আবির ইশারায় টাকাগুলো রেখে চলে যেতে বলে হরিদাসকে। অর্ককে বলে, ব্যাগটা গাড়িতে যেয়ে রাখ। তারপর দুজনে চলে আসে আদালতে। আজকে এই কেসের তৃতীয় শুনানি। আবির এটাতেই আজকে শেষ শুনানি করবে। অর্ক আগে চলে গেছে, এভিডেন্সগুলো পাশ করিয়ে ভেতরে গুছিয়ে রেখেছে সে। আবির নিজের রুম থেকে বের হতে যাবে, তখনই গত শুনানিতে আসা সেই ওড়নাতে মুখ ঢাকা মেয়েটি আবিরের সাথে ধাক্কা খায়। চোখে চশমা পরা বড়। আবির জোরে একটা শ্বাস নেয়। মেয়েটা আবিরকে ক্রস করবে, তখনই আবির মেয়েটাকে থামতে বলে, মিস, আপনার ওড়নাটা আমার কাছে আছে, দামি ওড়না। কে যেন পারফিউমটার নাম? ছাড়েন এইসব, আদালতে বলবো, ভেতরে চলুন। আবির ভেতরে চলে আসে। সবার দিকে একবার তাকিয়ে নিজের চেয়ারের কাছে আসলো। আবির বসে আছে তার চেয়ারে।
প্রতাপ সিং এসে বসলো জজের চেয়ারে। সব কিছু একদম ঠিকঠাক চলছে। তপন আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসে, আবিরও হাসে। মাই লর্ড, আমার মনে হচ্ছে আজকেই আমার মক্কেলের ওপরে সরকারি বাদী হয়ে যে জমি দখলের মামলা করা হয়েছে সেটার নিষ্পত্তি শেষ হতে চলেছে। হয়তো আমার সাথেই আমার প্রতিপক্ষের উকিলও একমত হবেন। আবির মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তপনবাবু নতুন জমির দলিল আদালতে পেশ করে, তারপর বলে, জজ সাহেব, এটা নতুন একটি দলিলপত্র যেটা আবার তুলে আনা হয়েছে আদালত থেকে। এখানে স্পষ্ট লেখা দিঘির পাড়ের 5 থেকে 10 বিঘা জমি লাহিড়ী সাহেব তার বাবার থেকে পেয়েছেন, সুতরাং এই জমিটা আমার মক্কেলেরই। জজ পেপারগুলো দেখে বলে, সরকারি সিল স্বাক্ষর সবই তো এখানে, পেপারস তো ঠিকঠাকই আছে। এ বিষয়ে আবির কি বলো? মাই লর্ড, আমার প্রতিপক্ষ হয়তো আজ ভেবে নিয়েছেন কথা বলবেন না, সেই জন্য উনি কিছু বলার আগে আরও চুপ করিয়ে দেওয়ার জন্য আমি গত শুনানির সাক্ষী মাস্টার মিজানকে ডাকতে চাই কাঠগড়াতে। অনুমতি দেওয়া হলো। মাস্টার সাহেব আসে কাঠগড়াতে। আবিরের দিকে তাকায়। আবির কান চুলকাচ্ছে। আবিরের যেন এইসবের কোনো দিকে মনোযোগ নেই। তবে মাঝে মাঝে আবির সেই মুখে ওড়না বাঁধা মেয়েটার দিকে তাকাচ্ছে, আর লাহিড়ীর দিকেও তাকিয়ে মুচকি হাসছে। তপন মাস্টারকে বলে, আজকে আপনার কোনো ভয় নেই, বলুন আপনি কি কি জানেন। সত্য বলবেন, আজকে কেউ আপনাকে থামাবে না। বলুন কি জানেন আপনি। জজ সাহেব, আপনার হাতে যে কাগজগুলো দেখছেন সেই কাগজগুলো একদমই বলুন। একদমই সত্য। মাস্টারের কথা শুনে আদালতের ভেতরে আলোচনার রোল পড়ে যায়। জজ সবাইকে থামালো। মাস্টারকে আরো বলার সুযোগ দেয়া হয়। মাস্টার বলে, জজ সাহেব, আমি সত্য বলছি, ওই জমিতে কৈলাস স্কুল বানানোর জন্য কথা বলছিল, কিন্তু হঠাৎ কৈশোরের মেয়ে পায়েল কিডনির সমস্যা বৃষ্টির হয়, ফলে তাকে বাঁচানোর জন্য অনেক টাকার দরকার পড়ে। এমন সময় নরেন্দ্র আসে তার কাছে। আমরা 3 জনই ছিলাম সেখানে। নরেন্দ্র তখন বলল, বন্ধু চিন্তা করিস না, তোর মেয়েকে বাঁচা, টাকা আমি দিব, কিন্তু ওই দিঘির উপরে জমিটা আমাকে দিয়ে দিতে হবে। কৈলাস কোনো উপায় না পেয়ে টাকা নেয় নরেন্দ্রর কাছ থেকে 1 কোটি, কিন্তু জমিতে অফিসিয়ালি কোনো স্ট্যাম্প করানো হয়নি, কেবল একটি স্ট্যাম্প পেপারে নিজের বয়ান দিয়ে লিখতে দেওয়া হয়, আর সেখানে কৈলাসের সাইন থেকে সময়ের তাড়নায় সেটা কোর্টে এসে নরেন্দ্রর নামে রেজিস্ট্রি করানোর কথা বলছিল, কিন্তু এরই মধ্যে কৈলাস মারা যায়, ফলে আদালতে এসে সেই জমির রেজিস্ট্রি আটকে যায়। তারপর তো এভাবে আদালতে একের পর এক বাই চলে আসছে। এতটুকুই জানি হুজুর আমি। তপন মাস্টারকে নিজের জায়গাতে গিয়ে বসতে বলে। তারপর জজের দিকে তাকিয়ে বলে, মাই লর্ড, এই ছিল আমার সর্বশেষ সাক্ষী। আমারও মনে হয় না প্রতিপক্ষ আর কোনো কথা বলবে। প্রতাপ সিং আবিরের মতামত না শুনেই অর্ডার করে বলতে শুরু করে, সব রকমের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এটাই উপনীত হয়েছে যে মৃত কৈলাস ঠাকুরের জমি হাতানোর মিথ্যা মামলায় মিস্টার লাহিড়ী সম্পূর্ণ নির্দোষ। তার বিজনেসের ক্ষতি সাধনে সরকারকে 50 লাখ টাকা জরিমানা সহ লাহিড়ীকে উক্ত জমি নিজের নামে হস্তান্তর করার অনুমতি দিচ্ছে। দ্য কেস ইজ আই অবজেক্ট ইউর অনার। আদালতে তখনই শোরগোল পড়ে যায় আবিরের কথায়। আবির কান চুলকানো বন্ধ করে মুচকি হেসে জজের দিকে তাকালো। প্রতাপ যেটা ভেবেছিল সেটাই হচ্ছে। আবিরকে এতটা সহজ করে নেওয়া ঠিক হয়নি। প্রতাপ রেগে যায়। তুমি আমার রায়ের উপর অবজেকশন দাও, জানো আমি তোমার ওকালতির লাইসেন্স কেড়ে নিতে পারি। বেরিয়ে যাও এখান থেকে। জজ সাহেব একটু পানি খান, এই কেসটা 10 মিনিটে শেষ করে দিব। 10 মিনিট অপেক্ষা করুন। আবার কি হয়েছে? আরে তপনবাবু একটু বসেন না। জজ সাহেব শুরু করি, বেশি না, অল্প সময় নিব। বেশ, 10 মিনিটেই সময় পাবে তুমি, কাজ শুরু করো। ধন্যবাদ। আমার প্রথম সাক্ষী হরিদাসকে রাখতে চাই। অনুমতি দিলাম। হরিদাস কাঠগড়াতে আসলো। আবির হরিদাসকে বলে, শরীর তো এখনও ঠিক হয়নি হরিবাবু, ইঞ্জেকশন পুশ করছেন তো? কিসের? ও জানেন না, দাঁড়ান দেখাচ্ছি। অর্ক পেপারটা। অর্ক
অর্ক একটি পেপার জজের দিকে বাড়িয়ে দেয়। তারপর আবির বলে, হরিবাবু, আপনার হাতে যে ব্যান্ডেজ করা সেটা এমনি হয়নি, কুকুরের কামড়ের ফলে হয়েছে। সেটার ফলে আপনার শরীরে জ্বর ভাব, চোখ ছোট হওয়া, ক্লান্তি ভাব আসছে। ইঞ্জেকশনের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট জজ সাহেবের টেবিলে রাখা। কিন্তু হরিদাসের কুকুরের কামড়ের সাথে এই কেসের সম্পর্ক কি? রাজেন্দ্রকে হরিদাস মেরেছে। হরিদাসের হাতে রাজেন্দ্রের কুকুর কামড় দিয়েছিল, সেটার ফলে তাকে ইঞ্জেকশন নিতে হয়। হাতের কাপড় সরান হরিদাস। মাই লর্ড। হরিদাসের কাপড় সরানো হোক। পুলিশ এসে কাপড় সরায়। ডান হাতে বিরাট বড় দাঁত দিয়ে কামড়ানোর জখম আছে। হরিদাস তখনই বলে, এটা কাজ করতে গিয়ে হয়েছে। মিথ্যা বলবেন না, একটা রিপোর্ট জজ সাহেবের কাছে আছে। রাজেন্দ্রের কুকুর আমাদের রাজেন্দ্রের লাশ অবধি নিয়ে গিয়েছিল। মিথ্যা, আমি রাজেন্দ্রকে মারিনি। মেরেছেন আপনি। আপনি আপনার বাড়ির ভেতরে তার লাশ পুঁতেছেন। আপনাকে সেখানে লাশ পুঁতাতে আপনার বাড়ির কাজের লোক দেখেছিল। আপনি চাইলে সেটা খুঁড়ে দেখতে পারি। বলুন, এটা মিথ্যা? হ্যাঁ, মিথ্যা। কিভাবে মিথ্যা হতে পারে? আপনি লাশ পুঁতেছেন, আপনি রাজেন্দ্রকে মেরেছেন গুলি করে। আপনার পিস্তলের বুলেটের খোসা পেয়েছে আমার অ্যাসিস্ট্যান্ট। আপনি লাশ পুঁতেছেন আপনার বাড়িতে। না, আমি মারিনি। আমার লোক আপনার বাড়িতে লাশ পেয়েছে। লাশটাকে এখনই আদালতে আনবো। কিন্তু কিভাবে লাশ আমার বাড়িতে পাওয়া যাবে? লাশটা আমি থানার পিছনে জঙ্গলে মাটিতে পুঁতে দিয়েছিলাম, আর তাকে কেউ গুলি করেনি, তাকে তো কুপিয়ে মারছি। ধন্যবাদ হরিদাস। আবির মুচকি হাসে। তখনই পুরো থানাতে আবার চিৎকার শুরু হয়। হরিদাস পুরো ফেঁসে গেছে। প্রতাপ জানে আবির এমনটাই করবে, সাক্ষ্যকে উত্তেজিত করে তার মুখ থেকে স্বীকার করাবে সত্য। হরিদাস ভয় পেয়ে বলে, হ্যাঁ, আসলে আমি মেরেছিলাম রাজেন্দ্রকে, তারপর পুঁতে রাখি সেখানে। রাজেন্দ্রকে যখন তুলে আনতে গেছিলাম তখন ওর কুকুর আমার হাতে জোরে কামড় দেয়। তারপর সে পিছু নিতে নিতে আমাদের সাথে আসে। রাজেন্দ্রকে মেরেছিলাম লাহিড়ীর কথা মতো। এবার আরো চিৎকার শুরু হয় আদালতে। লাহিড়ী চিৎকার করে বলে, ওই শহরের উকিল, তোকে আমি 1.5 কোটি টাকা দিয়েছি যাতে তুই আজকে আমাকে সাহায্য করিস, কিন্তু তুই তো শালা। অর্ডার, অর্ডার, যা বলার কাঠগড়ায় এসে বলুন। লাহিড়ী কাঠগড়াতে আসে। আবির হাসতে থাকে। লাহিড়ীর কাছে এসে বলে, ইয়োর অনার, মিস্টার লাহিড়ীকে কিছু জিজ্ঞাসা করার আগে আপনাকে কিছু দেখাতে চাই। অর্ক, জজ সাহেব, এটা হলো লোহার রড। এটি পেয়েছিলাম লাহিড়ীর বাড়ির পেছনে একটি জিপ গাড়ির ভেতরে। এটা দিয়ে কৈলাসকে খুন করা হয়েছিল। এটাতে নরেন্দ্র, হরিদাস আর লাহিড়ীর হাতের ছাপ আছে। তার রিপোর্ট আপনার সামনে। প্রমাণের জন্য আমি ফরেন্সিক ডক্টর রাজকে ডাকতে চাই। রাজ আসে। রাজ এসে আবির যা যা বলেছে তা বর্ণনা করে দেয় রাজ। আদালতের আবহাওয়া একদম গরম হয়ে যায়। জজও পেপারসগুলোতে ওদের ছাপের বায়োমেট্রিক চিহ্ন দেখতে পায়। আবির রাজকে চলে যেতে বলে। আবির বলে, জজ সাহেব, এই লোহার রড ছিল কৈলাসকে মারার হাতিয়ার। এটাতে যাদের ছাপ পড়ে আছে তারা সবাই উপস্থিত, কিন্তু রিপোর্টে আরও একটি নাম বসবে যেটা আমি ইচ্ছে করেই মুছেছি। আর সেই নামটা বা ব্যক্তিটি হলো আমার শেষ সাক্ষী। তিনি প্রমাণ করে দেবে লাহিড়ী খুনি, জমি দখলকারী কিনা। তাকে ডাকার আগে বলতে চাই, মাস্টার সাহেব যে সাক্ষী দিয়েছে তার কারণ ওনাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি ভয় পেয়ে মিথ্যে সাক্ষী দেয়। আরও একটা কথা জানাতে চাই, আমার সহকারী যখন রাজেন্দ্রের জবানবন্দি নিতে আর রডটা খুঁজতে যায় তখন একটি মেয়ে তার পিছু নেয়। মেয়েটির ওড়না আর নুপুর পড়ে যায় সেখানে। আমার সহকারী সেইগুলো তুলে নিয়ে এসেছে। মূলত সেই হলো আমার সাক্ষী। তিনি আমাদেরকে এসে বলবে কেন তিনি আমার সহকারীর পিছু নিয়েছিল। আর মাস্টার মিথ্যে সাক্ষীর পেছনের গল্পটাও তিনিই বলবে। কিন্তু সে কে? সে হলো আর কেউ না, 3 নম্বর শাড়িতে, চোখে চশমা আর মুখে ওড়না দিয়ে ঢাকা মিস্টার লাহিড়ীর ছোট বোন মিস প্রথা, মিসেস চৌধুরী হলেন আমার শেষ সাক্ষী। আবিরের কথা শুনে আদালতে তখন আরো চিৎকার শুরু হলো। জজ সবাইকে চুপ করায়। প্রথা আসে কাঠগড়াতে। আবির মুচকি হাসে। প্রথার কাছে যায়। তারপর বলে,
জেসমিন ফুলের গন্ধ, কী যেন পারফিউমের নাম? ও হ্যাঁ, তাই তো, প্রায় 20,000 টাকা পড়ে। এত দামি পারফিউম তো দেশের বাহির হতে লাহিরি সাহেবই এনে দিতে পারে, তাই না? না মানে? আচ্ছা ছাড়ুন এইসব। লোহার রডে আঙুলের ছাপ আপনার। আপনি তো কেন মারলেন পায়েলের বাবাকে? আপনারও কি জমির প্রতি লোভ ছিল? প্রথা চুপচাপ তাকিয়ে থাকে। হঠাৎ সে কান্না করে দেয়, কাঁদতে থাকে শব্দ করে। কয়েক সেকেন্ড কান্না করে আবির টিস্যু বাড়িয়ে দেয়। প্রথা বলে, আমি মারিনি কৈশাল আঙ্কেলকে। আমার দাদা আর বাবা মেরেছিল তাকে। আমি কিভাবে মারবো তাকে? আমি ওনার ছেলে প্রভাস চৌধুরীর বউ ছিলাম। আমি কেন তাকে মারবো? রাইট ইওর অনার। প্রভাস ছিল কৈলাসের ছোট ছেলে। কৈলাসকে আগেই মেরে ফেলেছিল লাহিরি। আমার আরও 2জন সহকারী মাসুম ও সিয়াম কৈলাসের সবার নাম যখন খুঁজে বের করে তখন প্রভাসের নামটা পায়। কিন্তু রিপোর্টে প্রথার হাতের ছাপ আছে। বাকি গল্পটা প্রথাই বলুক। প্রভাসকে আমি ভালোবাসতাম। আমি আর সে লুকিয়ে বিয়ে করি। দাদা এটা জানতে পারে। দাদা তাকে মারতো না। কিন্তু প্রভাস ছিল বন অধিদপ্তরের লোক। বন কেটে আমার দাদা তার সোনা পাচারের রাস্তা বানিয়েছিল। সেটা প্রভাস বাধা দেয়। ফলে একদিন আমার দাদা প্রভাসকে ডাকে আমার জন্য। প্রভাস আসে সেদিন। আমার দাদা ওই দিন ওই রড দিয়ে প্রভাসকে মেরে ফেলে। আমি রডটা তুলে রাখি। ভেবেছিলাম আমার দাদাকে আমি মারবো, কিন্তু পারিনি। কৈলাসকেও ওরা মারে। আমি সব কিছু শুনেছিলাম লুকিয়ে রডটা আমি বাড়ির পেছনের পুকুরের ভিতরে পড়ে থাকা জিপ গাড়ির ভিতরে ফেলে দিয়ে আসি। চেয়েছিলাম সুযোগ পেলে আমি ওদের এটা দিয়ে মারবো, কিন্তু বাবা মারা যায়। দাদা থাকে, কখনো সুযোগ হয়নি আমার। এ অবধি যত উকিল এসেছে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারাও মারা গিয়েছে। আর মেরেছে আমার দাদা, পুলিশ, হামিদ, হরিদাস, সবাই। এরপর মাস্টার কাকার ছেলে অয়ন আসলো পুলিশ হিসেবে, সাব ইন্সপেক্টর হিসেবে। সে সব কিছু জানতে পারে, কিভাবে আমার দাদা সোনা পাচার করে, কালো টাকা কোথায় রাখে, সব কিছু সে জানতে পারে। ফলে তাকেও মেরে ফেলে সে। আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিল আমার দাদা, শুধুমাত্র লোভের জন্য। প্রথা দেবী, আপনি বসুন। প্রথা গিয়ে নিজের জায়গাতে বসলো। আবির বলে, লাহিরিকে ডাকার আগে আমি অয়নের বাড়িতে পাওয়া লাহিরির বিরুদ্ধে প্রমাণের ফাইলটা দেখাতে চাই। লাহিরি ইন্ডিয়া থেকে সোনা নিয়ে আসতো, আর তার কালো টাকা ওনার বাড়ির ভেতরে দেয়ালে একটি পুরো ট্রেড আছে। সেটা ভাঙলেই টাকার গোডাউন ওপেন হবে, যেটা ফাইলে লেখা আছে। আমিও দেখে এসেছি ওনার পোর্ট্রেট কিছুটা হেলেছিল। ওটা আসলে তর্জা ছিল। ডাকতে চাই লাহিরিকে। অনুমতি দিলাম। লাহিরি আসলো। লাহিরি এসে আবিরকে বলতে থাকে, তুই শালা অনেক হারামি। তুই আমার কাছ থেকে গল্প করে নাম করে গিয়ে আমার পরিবারের সবার নাম জেনে নিলি। ওদের কাছে গিয়ে পারফিউমের গন্ধ নিলি, আমার ছবির দিকে তাকিয়েছিলি, টাকার কথা বললি। তুই শালা অনেক বুদ্ধিমান। কীভাবে শেষ সময় এসে খেলে দিলি। কিন্তু মনে রাখিস, আমাকে আদালত বেশি দিন আটকে রাখতে পারবে না। আমি তো বের হবই। হ্যাঁ, জজ সাহেব, সব কিছু আমি, হরি, পুলিশ, হামিদ, ম্যাজিস্ট্রেট মিলে করেছি। আয়নের খুন আর তার তৈরি ফাইল, কৈলাসকে খুনের অস্ত্র, সাথে সেটার উপর আঙুলের ছাপ, ফরেন্সিক রিপোর্ট ও সাক্ষী, হরিদাসের জবানবন্দি ও প্রথার সাক্ষী এটাই প্রমাণ করে লাহিরি একজন পাগল সাইকো খুনি। সে শুধুই জমি দখলের জন্য নয়, বরং অবৈধ বিজনেসের জন্য সব কিছু করতে পারে। সরকারকে হয়রানির জন্য তাকে কঠোরতম শাস্তির আবেদন জারি করছি। দ্যাটস অল ইয়োর অনার। 10 মিনিট হতে এখনও 5 সেকেন্ড বাকি। আবির দাঁড়িয়ে আছে। তখন এসে দাঁড়ালো পাশে। প্রতাপ সিং চোখ থেকে চশমা খুলে আবিরের দিকে তাকায়, তারপর কলম ধরে বলে, অবৈধভাবে সরকারি জমি দখলের কারণে সরকারকে হয়রানি, সোনা পাচার ও অনেকগুলো খুনের কারণে লাহিরি, হরিদাস ও হামিদকে ফাঁসির ঘোষণা করা হচ্ছে। দ্য কেস ইজ ফাইনালি ডিসমিস। প্রতাপ সিং চলে যায়। পুলিশ এসে ওদের সবাইকে গ্রেফতার করে। আবির লাহিরির দিকে তাকিয়ে হাসি দেয়। মাস্টার, অরণি, তাহিদা, প্রথা সবাই এসে আবিরকে ঘিরে ধরে। প্রথা আবিরের দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে। আবির প্রথার কাছে যায়। প্রথার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কাঁদবেন না, আপনাকে ধন্যবাদ।
আর জেসমিন ফুলের সুবাসে আপনি সব সময় মুখরিত থাকুন। অরণি আবিরের পেছনে এসে দাঁড়ায়। আবিরের হাত টেনে নিয়ে এসে বলে, আর সিম্পাতি দেখাতে হবে না, চলুন। আবির দাঁড়িয়ে আছে একদম কদমতলার নিচে কুয়োর পাশে। তবে আবিরের মন খারাপ অনেক। গাছের পাতা নেই একটাও, পাতা সব ঝরে গেছে। গাছের তলা নোংরা হয়ে আছে, নতুন পাতা গজাচ্ছে গাছে। কুয়োতে জল ভরে আছে, প্রাচীরের উপরে কদম ফুল রাখা। আবির বুঝতে পেরেছে পায়েলের মুক্তি হয়ে গেছে, সেজন্য গাছটা এখন প্রকৃতির নিয়মে চলবে। আবির ফুলগুলো ব্যাগে ঢোকায়, ঘুরে আসতে যাবে, তখনই রামচরণ সামনে। আবির চমকে ওঠে। আপনি আসার কোনো সময় পান না, ভয় দেখান খালি। দুঃখিত সাহেব, কিন্তু মনে হচ্ছে পায়েল চলে গেছে। বাংলোটা আবার আগের মতো হয়ে যাবে। বাংলোটার এখন মালিক নেই, এটা সরকারের কাছে তুলে দেবার ব্যবস্থা করছি। আজই চলে যাবেন? হ্যাঁ, সব রেডি। সাবধানে যাবেন। দুগ্গা দুগ্গা। আবির চলে আসে, অরণিকে আংটি পরিয়ে এসেছে। লাহিড়ির দেওয়া টাকা রামচরণ মাস্টার আর স্কুল তৈরির কাজে দিয়ে দিয়েছে আবির। আবির গাড়ি চালাচ্ছে, পেছনে অর্ক, মাসুম আর সিয়াম বসে গান ধরেছে। সত্যের জয় এভাবেই হয়, আর যখন হয় তখন বিজয় উল্লাস সৃষ্টি করে। অন্যায় করলে শাস্তি অবশ্যই পাবে, হয়তো দুনিয়াতে নয়তো আখিরাতে।